হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো সবাই এতক্ষণে রামায়ণের টিজার ব্রেকডাউন করে টোরে ফেলেছে। আমি কালকে টিজার রিভিউ করেছিলাম, আমার যেরকম লেগেছিল সেটা বলেছিলাম। এবার আমি ব্রেকডাউন করবো। তো তুম লোগোকে পাঠাকে খতম হয়ে গেও তো मैं अपना ধামাকা শুরু করুँ। তার কারণ হচ্ছে, আমি এটা মজা করে বললাম, ব্যাপার হচ্ছে যে আমি আননোন স্টোরিজ অফ রামায়ণ নিয়ে কিন্তু অনেক আগে, মানে তখন ওইটা আসেনি, তারও আগে কথা বলেছি। তো দুটো ভিডিও অলরেডি রয়েছে, সেই দুটো ভিডিও আপনারা চেক আউট করে দেখুন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো একটার মধ্যে আর কি, যে রাবণ কোথা থেকে ফর্ম হলো, মানে রাবণের আগে তার যে অ্যানসেস্টার্স রয়েছে, তার দাদু ছিল সুমালি, মালি, সুমালি, মল্লবন, তাদের বাবা কে ছিল, কি ব্যাপার, সুকেতু, সেই সব ঘটনা আমি সেখানে বলেছিলাম। আর দ্বিতীয় আরেকটা যে ভিডিও আছে, সেখানে আমরা বিদ্যুৎ জীবাকে নিয়ে কথা বলেছিলাম, শূর্পণখার হাজব্যান্ড, যাকে রাবণ মেরে দিয়েছিল, এবং শূর্পণখা নিজের রিভেঞ্জ হিসেবেই আর কি, নিজে ইচ্ছে করেই আর কি রামকে সিলেক্ট করেছিল, ওইসব যা যা করেছিল, যাতে রাবণ ইচ্ছে করে সীতাকে কিডন্যাপ করে এবং তার জন্য আর কি রাম রাবণের যুদ্ধ হয়ে যায়। তো ওটা কাইন্ড অফ একটা শূর্পণখার রিভেঞ্জ ছিল আর কি, ঠিক আছে। তো সেটা নিয়ে কথা বলেছিলাম। তো ওগুলো ডিটেল ভিডিও আপনারা চেক আউট করে দেখুন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। এবার আমরা এই টিজারটা নিয়ে কথা বলবো এবং সেখানে যা যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার পুরো হিস্ট্রিটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করবো। তো ভিডিওটা একটু বড় হবে, প্লিজ স্টে উইথ মি। রামায়ণ এরকম ছোট করে বলা যায় না, আপনারা প্রত্যেকেই জানেন। তো সব থেকে প্রথম যে শটটা দেখতে পাচ্ছি, একটা বরফের মতো জায়গায় মারামারি হচ্ছে। এটা কিন্তু লঙ্কার যুদ্ধ নয়। অনেকে ভাবছে লঙ্কার যুদ্ধ, সেখানে বরফ কোথা থেকে এলো, এই ধরনের কথাবার্তা বলছে। এটা লঙ্কার যুদ্ধ নয়, এটা বেসিক্যালি দেবলোককে ওইভাবে দেখাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এই যে বললাম, রাবণের যে দাদু ছিল সুমালি, তো তারা তিন ভাই ছিল, মালি, সুমালি, মল্লবন। তো ওই ভিডিওটা আপনারা চেক আউট করলে আরও ডিটেলে পুরো গল্পটা, ওদের পুরো কোথা থেকে অ্যানসেস্টার্স আসছে, কী হচ্ছে, সব কিছু জানতে পারবেন। আমি জাস্ট এইটুকু বলে দিচ্ছি, এই সিনেমাটা কিন্তু শুরু হবে এই যুদ্ধটা দিয়ে, যেখানে এরা দেবলোকে অ্যাটাক করেছে ইন্দ্রর সাথে। এই রাবণের যে দাদুরা তিন ভাই, তাদের তিনজনের যে লড়াইটা, সেই যুদ্ধটা দিয়ে শুরু হচ্ছে এবং সেই যুদ্ধটার পরবর্তীতে ইন্দ্রকে তারা ডিফিট করে দিচ্ছে। ওই জন্য শটটা যদি খুব ভালো করে দেখেন, একটা রাক্ষস, একজন কেউ এরকম আকাশে উড়ে উড়ে আসছিল, তাকে মারে, সে পড়ে যায়, ঠিক আছে, সে পড়ে যাচ্ছে, পাখির পিঠে বসেছিল এবং তারপরে তাকে মারতে আসছে। তো ওই যে সাদা সাদা ড্রেস পরে যারা আছে, ওটা হচ্ছে দেবতারা, ইন্দ্রর লোকেরা, এবং তাদেরকে রাক্ষসটা মারছে এবং ইন্দ্রকে হারিয়ে দিচ্ছে। এবার যখন ইন্দ্র জিততে পারছে না, সেটা হচ্ছে যে এই যে মালি, সুমালি, মল্লবনের যে বাবা ছিল সুকেতু, তাকে না এ দেবী পার্বতী খুব ভালোবাসতো। তো ওদের উপর শিবের আশীর্বাদ ছিল আর কি। তো তাই জন্য ব্রহ্মা বলেছিল, যখন ইন্দ্র গেছিল ব্রহ্মার কাছে, যে আমাকে এরকম হারিয়ে দিল, দেবলোকে ক্যাপচার করে নিয়েছে, তো কি করবো আমি। তো বলেছিল বিষ্ণুর কাছে যাও। তো বিষ্ণুর কাছে যাওয়ার পরবর্তীতে বিষ্ণু এসে এই তিন ভাইয়ের মধ্যে দুজনকে, মালি আর মল্লবনকে মেরে ফেলে। সুমালি পালিয়ে যায়। এবার সুমালি ভাবে যে এই দেবতাদের সাথে লড়াই করবার জন্য আমাকে এমন একটা জিনিস একজনকে তৈরি করতে হবে, যে আর কি যাদের মধ্যে দেবতাদেরও পাওয়ার আছে এবং আমাদের রাক্ষসদেরও পাওয়ার আছে, ঠিক আছে। এবং সেখান থেকেই সে নিজের মেয়েকে পাঠাচ্ছে একজন ঋষির কাছে, তাদের বিয়ে হচ্ছে এবং সেখান থেকে রাবণ জন্মাচ্ছে। রাবণ নামটার ব্যাপারে আমি বলেছিলাম যে রাক্ষসের রা আর ভগবানের বান, সেই দুটো মিলে রাবণ। তো যার মধ্যে গুণ আছে হচ্ছে, মানে ইন্টেলিজেন্সটা আছে হচ্ছে একদম একটা ঋষি মুনির মতো, ভগবানের মতো ইন্টেলিজেন্স আছে, এবং শক্তিটা আছে হচ্ছে রাক্ষসের মতো। তো সেই জন্য তো এই প্রথম যে যুদ্ধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই সুমালি, মালি, মল্লবনের যুদ্ধ ইন্দ্রর সাথে আর কি। সেখান থেকে গল্পের অরিজিন পয়েন্টটা শুরু হচ্ছে আর কি, ঠিক আছে। এটা লঙ্কার যুদ্ধ নয়। ওই ভিডিওটাতে বাকিটা আপনারা দেখে নিন, ঠিক আছে। আমি এটাতে বলে আর বেশি স্ট্রেচ করবো না এটাতে। তো সেইখান থেকে রাবণের যে জন্মের যে কারণটা, কেন ওর দাদু এইভাবে প্ল্যান করছে, কি করছে, সেগুলো সব কিছু জানতে পারছি। সুমালির মেনশন আবারও আসবে। এবার পার্টিকুলারলি টিজারে আমরা কিছু কিছু শর্টস নিয়ে কথা বলছি। যেটা হচ্ছে, প্রথম আমরা একটা দৈত্যকে দেখতে পাচ্ছি, তারকা রাক্ষসী, তার সাথে রামের লড়াই হচ্ছে, রণবীর কাপুর পালাচ্ছে, ও পিছনে ছুটে আসছে। আচ্ছা, এই যে ছুটে আসছে, এই শটটা আপনার কি অ্যাভেঞ্জার্সের যে 2012 সালের ছবিটা এসেছিল, সেখানে দেখবেন একটা শর্ট আছে, ব্ল্যাক উইডো ছুটে ছুটে আসছে, পিছনে হাল্ক ছুটে ছুটে আসছে, বা এই টাইপের শর্ট দেখবেন এক্সম্যানের একটা থার্ড পার্টে ছিল। এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড একটা ছবিতে দেখবেন একটা সিন ছিল আর কি, এরকম যে একটা মেয়ে ছুটছে, পিছনে একজন কেউ একটা বড় সাইজের লোক ছুটছে আর কি। তো এরকম সিকোয়েন্সেস, তো ওই টাইপেরই আর কি মনে হলো তারকা রাক্ষসী আসছে। এবং কোথাও গিয়ে তারকা রাক্ষসীর, যেটা আমি বললাম যে একটা নর্ডিক, নর্স মাইথোলজির মতো কাইন্ড অফ একটা পোর্ট্রেয়াল হয়ে গেছে, সেটা নিয়ে তো কালকে আমি রিয়াকশন দিয়েছিলাম। তো সেরকম ছুটে আসছে এবং কিছুটা ওই প্রিন্স অফ পার্সিয়া, টেম্পল রান, ওই জোনের মধ্যে লাগছে। যাই হোক, তো এবার ব্যাপার হচ্ছে কি, এই তারকা রাক্ষসী কে, কি ব্যাপার, সেটার গল্পটা আমরা বলবো, এবং সেখানেই সুমালির মেনশন আরেকবার আসবে। তো এই তারকা রাক্ষসী, এর হাজব্যান্ডের নাম হচ্ছে সান্ডা বলে। এবার এই তারকা এবং তার হাজব্যান্ড সুন্ডা, এবার এরা দুজন মিলে থাকতো। এই তারকা বেসিক্যালি ইয়াক্ষিনী ছিল আর কি, স্পিরিট। তো ইয়াক্ষিনী ছিল এবং ওর দুটো ছেলে ছিল, একটা হচ্ছে মারিচ, আরেকজন হচ্ছে সুবাহু। তো এরা দুই ছেলে আর এরা হাজব্যান্ড ওয়াইফ মিলে থাকতো। এবার এই তারকা রাক্ষসীর, মানে তখন যেটা বললাম যে ও ইয়াক্ষিনী ছিল, রাক্ষসী হয়নি। তো সেখানে কি হয়েছিল, যে ওর যে হাজব্যান্ড, সে অগস্ত্য মুনির আশ্রমে অ্যাটাক করেছিল। এবার অগস্ত্য মুনি তখন কি হয়, অভিশাপ দেয়, বরটা মারা যায় ছিল,
পুড়ে গেছিলো, ভস্য হয়ে গেছিলো আর কি। তো ওয়াইফ আবার অ্যাটাক করতে আসে আর কি, হাজব্যান্ডের বদলা নেবে বলে। তো তখন আর কি ঋষি অগস্ত্য মুনি আর কি ওকে অভিশাপ দেয়, এবং মানে ইয়াকশিনী থেকে ট্রান্সফর্মস ইন্টু আ ডেমন, যে আর কি মানুষ খাবে আর কি, একটা রাক্ষস আর কি হয়ে যায় সে। এবার তারপরে ওর যে 2 ছেলে তারাও রাক্ষস হয়ে গেছে, মানে যেটা বললাম সুবাহু আর মারিচ। তো তাদেরকে 3 জনকে নিয়ে ও ওখান থেকে চলে যায়, এবং ও চলে যায় হচ্ছে পাতালে। তখন সুমালি আর কি পাতালে ছিল আর কি, তখনও আর কি রাবণ লঙ্কা ক্যাপচার করেনি। তো সেখানে গিয়ে ও সুমালির কাছে আশ্রয় নেয়। তো সুমালি বলে যে ঠিক আছে, আমার নাতি আছে বিশাল পাওয়ারফুল রাবণ, চিন্তা নেই, তোমরা এরকম রাক্ষস হয়ে গেছো, কোনো প্রবলেম নেই, আমাদের ক্ল্যানে ওয়েলকাম। তো ক্ল্যানে ওদেরকে ওয়েলকাম করে এবং বলে যে আমার নাতি তোমাদেরকে মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেবে। তো মানে রাবণ গিয়ে কয়েকটা জায়গা ক্যাপচার করে ওদেরকে দিয়ে দিয়েছিল আর কি, যাতে ওরা ওখানে থাকতে পারে। তো সেই জন্য আর কি এরা ইনডেটেড ছিল রাবণের কাছে, যেটা পরবর্তীকালে রাবণ আর কি মারিচকে ইউজ করে, সেটা পরবর্তীকালের কথা, আসছি সেটার মধ্যে। এইবার যেটা হয় যে তারকা রাক্ষসী ওখানে থাকতে শুরু করে নিজের 2 ছেলের সাথে, এবং ওরা ওখানে আশেপাশে যত ঋষি মুনিরা থাকতো তাদেরকে ডিস্টার্ব করতো রেগুলার বেসিসে, এবং নিজেরা ওখানে মানুষ খেত, এই খেত, এসব হচ্ছিল। পরবর্তীকালে ঋষি বিশ্বামিত্র একটা মানে যজ্ঞ করবে। তো সেই জন্য ও ঠিক করে যে ভাই আমি দশরথের কাছে সে যায়, যে এরকম এরা মিলে ডিস্টার্ব করছে আমাদেরকে, আমাদের প্রত্যেকটা মানে ঋষি মুনিদেরকে প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করছে। তো আপনার যে ছেলে আছে 2 জন ছেলেকে দিন, তারা আমাদেরকে এসে প্রোটেক্ট করবে। তখন কিন্তু রামের বয়স ছিল হচ্ছে 16 বছর মাত্র। এবার তাকে নিয়ে আসে, তাদের কাজ হচ্ছে ঋষি বিশ্বামিত্রকে এবং তার যে এরা আছে যখন ওরা যজ্ঞটা করবে ওদেরকে প্রোটেক্ট করা আর কি। তো সেই সময় আর কি তারকা রাক্ষসী অ্যাটাক করে। এবার ইনিশিয়ালি এটা একটা মানে খুব দারুণ একটা জায়গা আছে, যে রাম আর কি মারতে চাইছে না, মানে ও মহিলা যেহেতু মারতে চাইছে না। তো সেখানে ঋষি বিশ্বামিত্র ওকে বোঝাচ্ছে যে মানে মহিলা, ও বলছে যে মহিলা আর বাচ্চাদের উপর আমি হাত তুলবো না আর কি, ঠিক আছে। তো সেইখান থেকে একটা ঋষি বিশ্বামিত্র ওকে বোঝায় যে এইটা তোমার ধর্ম, কি ব্যাপার, ঠিক আছে, কোনটা ঠিক ভুল। তো তারপরে ফাইনালি ও তারকাকে মারছে, একটা তীর বুকে মারছে। এবার যেটা হচ্ছে যে ও মারার পরবর্তীতেই, পরের মোমেন্টেই ও কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে তারকা রাক্ষসী, ঠিক আছে। ও আবার নিজের ওই পুরনো ফর্মে ফেরত আসছে এবং ও রামের কাছে। এটা না রামের সাথে বারবার হয়েছে। মানে প্রথম কথা হচ্ছে রামের যে নেচারটা, রাম প্রচণ্ড শক্তিশালী, কিন্তু চট করে অ্যাটাক করে না। ও আগে ওকে বোঝাতে হবে, ও আগে লজিক্যালি পুরো জিনিসটা ভেবে দেখবে, ভাবনা চিন্তা করবে। তো তার আগে অবধি ও নিজের শক্তিটা প্রয়োগ করে না, এটা হচ্ছে ওর প্রথম নেচার। ও কিন্তু ওয়ারিয়ার, মানে খালি অ্যাকশন 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 ওরকম কিন্তু ব্যাপারটা নয়। আর সেকেন্ড হচ্ছে যাদেরকেই মারছে এরা আর কি আগে থেকে ডেস্টাইন্ড, মানে যে ইভেন রাবণও, মানে জয় বিজয়ের গল্প আপনাকে বলেছি, সেটারও একটা সেপারেট ভিডিও আছে আমার, যে মহাভারতের ডাইরিজ বলে যে প্লে লিস্টটা আছে সেটার মধ্যে পেয়ে যাবেন। তো এটা অ্যাকচুয়ালি জয় বিজয় যে 2 গেট কিপার। তো রাবণেরও জন্ম অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু মানে এর হাতে মরার জন্যই, রামের হাতে, তবেই মুক্তি পাবে। কুম্ভকর্ণ তাই। তো এই ব্যাপারটা হচ্ছে যে এই যতগুলো এই মনস্টারদেরকেও মারতে মারতে যায়, রাক্ষসদেরকে মারে গোটা এই গল্পটাতে রামায়ণে, তারা প্রত্যেকেই আর কি ওর হাতে মুক্তি পাওয়ার জন্যই এসছে, ঠিক আছে। তো এই মানে যখনই মারছে তার পরবর্তী মোমেন্টটাই হচ্ছে না একটা খুব ইমোশনাল মোমেন্ট, যেখানে আর কি ওই লোকটা আর কি ওর কাছে ক্ষমা চাইছে। বুঝতে পারলেন তো, যে আপনি আমাকে থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন, আমাকে মুক্তি দিলেন, এবার আমি নিজের আগের ফর্মে ফিরতে পেরেছি। বুঝতে পারলেন তো। তো এইরকম একটা ব্যাপার আছে। এই আর্টটা কতটা মানে ক্যাচ করতে পারে, কারণ এটা ধরুন বিভৎস অ্যাকশন সিকোয়েন্স দেখাচ্ছে এরকম টাইপের, একটা মানে প্রিন্স অফ পার্সিয়া টাইপের, একটা দৈত্যকে মারলো, তারপরের মোমেন্টটা কীভাবে নীতিশ তিওয়ারি ডেলিভার করে সেটাই দেখার মতো বিষয়। যে অ্যাকশনের পরবর্তী মোমেন্টটা, সেটাই কিন্তু ইউএসপি গল্পটার। তো সেটা কিভাবে ক্যাপচার করে। তো যাই হোক, তো তারকা রাক্ষসীকে তো মেরে দিচ্ছে, সে তো মুক্তি পেয়ে যাচ্ছে। এবার তার যে 2 ছেলে আছে, এবার তারা অ্যাটাক করতে আসছে পরবর্তী দিনকে। তার মধ্যে যে মারিচ, তাকে একটা এমন তীর মারছে, সে আর কি বহু দূরে গিয়ে আর কি পড়ছে সমুদ্রের মধ্যে, তাকে আর কি ওখানে পাঠিয়ে দিচ্ছে, আর সুবাহুকে মেরে দিচ্ছে আর কি, এবং আরও যে রাক্ষস সৈন্য টৈন্য নিয়েছিল তাকেও আর কি রামচন্দ্র মেরে দিচ্ছে। তো এইটা হচ্ছে। এবার মারিচ পরবর্তীকালে প্রভু শ্রীরাম যখন বনবাসে গেছে আর কি, দণ্ডকারণ্যতে গেছে, তখন আর কি মারিচ ওখানে থাকতো আর কি, ঠিক আছে। ওখানে থাকতো, নিজেদের আরও 2টো রাক্ষসকে নিজের কম্প্যানিয়ন হিসেবে খুঁজেছিল, এবং মানুষদেরকে মারতো, অ্যানিমালসদেরকে মারতো, এইসব করতো, নিজেদের শেপ শিফটিং করতো বারবার করে করে, এরকম হান্টিং করতো। এবার সেখানে যখন ও দ্বিতীয়বার রামকে দেখতে পাচ্ছে, ওর তো মা আর ভাইকে মেরেছিল, তো ওর আর কি ওটা ছিল মাথার মধ্যে, তো ও আবার বদলা নিতে গেছিলো, ঠিক আছে। তো এই যে তৃতীয় শটটা আমরা দেখতে পাচ্ছি না, আরেকটা রাক্ষসের সাথে জঙ্গলের মধ্যে লড়ছে, যেখানে গেরুয়া বস্ত্র পরে, ওটা মাইট বি হয়তো মারিচ আরেকবার আরেকটা ফর্মে এসে ওর সাথে লড়েছিল, বুঝতে পারলেন তো। ওটা মাইট বি মারিচও হতে পারে, মানে আমি গেস করছি আর কি। তো মারিচ আরেকবার লড়েছিল, সেবারেও আর কি রাম ওকে হারিয়ে দেয়। এবার সেইবারে হেরে যাওয়ার পরবর্তীতে ওর আর কি এই যে একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার, সেটা আর কি ও একদম মুক্ত হয়ে যায় সেটা থেকে। এবং ও লাস্ট কিছুদিন ও ঠিক করে যে আমি এসব সব ছেড়ে দেবো, রাক্ষসের মতো আমি যা কাণ্ড কারখানা করি সব ছেড়ে দেবো, এবং ও নিজে একটা আশ্রম সেট আপ করে, এবং খুব মানে একটা বৈদিকভাবে লাইফ লিড করতে শুরু করে, ঠিক আছে। মানে ও কোনো ভাইলেন্সে যায় না, কোনো হান্টিং ইত্যাদি করে না, একদম পুরো সেজের মতো একটা লাইফ লিড করতে শুরু করে।
তারপরে যেটা হয় যে রাবণ ওর কাছে আসছে, রাবণ বলছে মনে আছে তোকে হেল্প করেছিলাম, তুই আর তোর মা তোরা এসছিলি, তোর ভাই, তখন তোদেরকে রাজত্ব দিয়েছিলাম, এবার তুই আমাকে হেল্প করবি সীতাকে কিডন্যাপ করতে। তো সেখানে কিন্তু মারিচ রাবণকে বুঝিয়েছিল যে দেখো আমি কিন্তু রামের সাথে দুবার আমার এনকাউন্টার হয়েছে, আমার মাকে ভাইকে মেরেছিল, সেইবারে একবার এনকাউন্টার হয়েছিল, তখন ওর 16 বছর বয়স, আর রিসেন্টলি দণ্ডকারণ্যতে আমার আরেকবার হয়েছিল কিছু বছর আগে, ওর সাথে এনকাউন্টার হয়েছিল যেখানে আমি মারার চেষ্টা করেছিলাম। সো হি ইজ ভেরি পাওয়ারফুল, ডোন্ট মেস উইথ হিম। তো বাট রাবণ বললো না আমি তো লড়বই আর কি, আমি মানে সীতাকে কিডন্যাপ করবই। তো তখন ও মারিচকে বলে যে তুমি যদি আমার হেল্প না করো আমি তোমাকে এক্ষুনি মেরে দেবো। তো ও তখন আর কি এটা মানে খুব দারুণ ডায়লেমা, যে ও ডিসাইড করে যে আমি রামের হাতে মরতে প্রেফার করবো রাদার দেন ডাইং ইন দ্য হ্যান্ডস অফ রাবণ। তো বলে যে ঠিক আছে চলো। তো তখন ও গোল্ডেন ডিয়ার হয়ে যায় এবং পরবর্তীকে আর কি সীতা সেটা দেখে পছন্দ হচ্ছে, তাকে বলছে, রামকে বলছে নিয়ে আসো, রাম তার পিছনে হান্টিং করছে এবং যখন মারছে মরে যাওয়ার ঠিক সময় আর কি সে রামের গলা করে ডাকছে আর কি লক্ষণ এবং সীতাকে, এবং তারপরে সীতা লক্ষণকে পাঠাচ্ছে, লক্ষণ দূরে চলে যাচ্ছে, লক্ষণ লেখার টেনে যাচ্ছে এবং তারপরে রাবণ আসছে ভিক্ষুকের এতে সাধুর ভেসে, এবং তারপরে সে ফাইনালি সীতাকে কিডন্যাপ করছে এবং পুষ্পক বিমানে নিয়ে চলে যাচ্ছে আর কি। তো এই ছিল পুরো ঘটনাটা, যে রাক্ষসগুলোকে আমরা প্রাইমারিলি এই টিজারটার মধ্যে দেখতে পেয়েছি তাদের আর কি গল্প আর কি। মোটামুটি এই দণ্ডকারণ্যতে যে রাক্ষসটার সাথে লড়াই করছে, আমি যেটা বললাম যে একবার মারিচ অ্যাটাক করেছিল, সেটা যেরকম ছিল একটা লড়াই, আরেকটা ছিল যে বিরাধা বলে একজন রাক্ষসের সাথে ওর অ্যাটাক হয়েছিল, যে আর কি সীতাকে কিডন্যাপ করবার চেষ্টা করেছিল। তো এই বিরাধা যে রাক্ষস ছিল বেসিক্যালি এর আগে টুম্বুরু বলে আর কি একজন গন্ধর্ব ছিল, যাকে আর কি কুবের অভিশাপ দিয়েছিল যে তুমি এরকম একটা রাক্ষসে পরিণত হবে এবং তারপরে বিষ্ণুর কোনো অবতার যদি তোমাকে বধ করে তাহলে তুমি আবার তোমার এই গন্ধর্বর যে ফর্মে ফিরে যেতে পারবে আর কি। তো সেই বিরাধার সাথেও আর কি রাম আর লক্ষণের আর কি লড়াই হয়েছিল, সে সীতাকে কিডন্যাপ করবার চেষ্টা করেছিল এবং এর এই বিরাধার উপর একটা বরদান ছিল কি যে ওকে কোনো অস্ত্রই ওর উপর কাজ করবে না আর কি। তো তারপরে আর কি এবং ও মরবে না কিছুতেই, তো ওর হাত কেটে দিয়েছিল আর কি রাম, এবং কেটে দিয়ে এবং তারপরে ওকে আর কি জ্যান্ত আর কি পুঁতে দিয়েছিল রাম লক্ষণ মিলে। তো রাম লক্ষণের সাথে সেই বিরাধারও আর কি একটা যুদ্ধ হয়েছে দণ্ডকারণ্যের মধ্যে, একদম প্রথম আর কি দণ্ডকারণ্যে যাওয়ার পরবর্তীতে বিরাধার সাথেই সব থেকে প্রথম এনকাউন্টারটা হয়েছিল, এবং সেখানেও কিন্তু ওই সেম যে বিরাধা কিন্তু পরবর্তীকালে প্রভু শ্রীরামকে বলে যে আপনার জন্য আমি মুক্তি পেলাম আর কি, আমাকে যে অভিশাপ দিয়েছিল এরকম ফর্মে আসার জন্য, সে বলেছিল যে একদিন এরকম বিষ্ণুর অবতার এসে আমাকে বধ করবে আর কি। তো সেটারও আগেন ওই টাইপেরই একটা আর্ক রয়েছে। আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে অ্যাকচুয়ালি দণ্ডকারণ্য, মানে এই যে পুরো সময়টা যেটাকে আরণ্যকাণ্ডম বলে আর কি, এই জঙ্গলের মধ্যে, তো সেইখানে মানে এই বনবাসের সময় আরেকটা যুদ্ধও হয়েছিল, যখন শূর্পণখার নাক কেটে দিয়েছিল লক্ষণ। তো প্রথমেও গেছিল যে খরার দূষণের কাছে আর কি, ওদের ভাই হয়, তো তার খরার দূষণ অ্যাটাক করেছিল রাম আর লক্ষণকে, এবং সাথে 14,000 সৈন্য ছিল, এবং তাদের 14,000 সৈন্য এবং খরার দূষণকেও কিন্তু মেরে দিয়েছিল আর কি রাম এবং লক্ষণ মিলে। এবং সেটা দেখি আর কি শূর্পণখা বুঝতে পারে যে আচ্ছা এ তো খুব পাওয়ারফুল, ঠিক আছে। এবং তারপরে ও রাবণের কাছে যায় এবং রাবণকে বলে যে এরকম জানো এরকম একটা লোক আছে আমাকে অপমানিত করেছে, এবং তার যে ওয়াইফ আছে দেখতে হেভি সুন্দরী, তুমি যদি তাকে বিয়ে করো, তুমি যদি তাকে রানী বানো, তাহলে তোমার প্রতিপত্তি বাড়বে আর কি। এইভাবে জিনিসটা শুরু হয়। বাট শূর্পণখা অ্যাকচুয়ালি এটা করছিল বিকজ ও মানে বিদ্যুৎজীবার বদলাটা নিতে চাইছিল আর কি। বিদ্যুৎজীবা ওর হাজব্যান্ড ছিল, ও পালিয়ে বিয়ে করেছিল তার সাথে। অ্যাকচুয়ালি বিদ্যুৎজীবা শূর্পণখাকে ফাঁসিয়েছিল হচ্ছে, আমি ছোটো করে বলে দিচ্ছি, ফাঁসিয়েছিল যাতে রাবণকে মানে মারতে পারে। ওরা ছিল হচ্ছে দৈত্য, যেরকম রাক্ষসদের একটা ক্ল্যান সেরকম দৈত্যদের একটা ক্ল্যান আছে আর কি। তো এই দৈত্য ক্ল্যানরা বেসিক্যালি রাক্ষসদেরকে মারতে চাইছিল, তো তাই জন্য বিদ্যুৎজীবার সাথে আর কি লড়াই হয়েছিল রাবণের। বিদ্যুৎজীবার যে ভাই ছিল কালকেয়া, তাকেও মেরেছিল রাবণ, ঠিক আছে। মানে ওরা ইন্দ্রর সাথে লড়াই করতে গেছিলো, ইন্দ্রর সাথে লড়াই করে ফিরছিল, সেখানে রাস্তায় ট্র্যাপ পেতে রেখেছিল আর কি কালকে। তো কালকেও মেরেছিল, বিদ্যুৎজীবাকেও মেরেছিল রাবণ, ঠিক আছে। এবং সেই জন্য আর কি শূর্পণখা সেটা জানতো না যে ওর দাদাকে মেরে দিতে চাইছে। ও ভেবেছিল যে আমি যেহেতু পালিয়ে বিয়ে করেছি তাই জন্য দাদা আমার হাজব্যান্ডকে মেরে দিল, সেই জন্য ও রাবণের ওপর রাখছিল। এইগুলো আমি ডিটেলে ওইখানে পুরো গল্পটা বলেছিলাম, আপনারা ওই ভিডিও দুটো চেক আউট করে দেখুন। টিজারে দেখুন বাকি যে পোর্শনসগুলো আছে সেগুলো তো আমাদের জানা ঘটনা। যেরকম আরেকটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে যে এখানে একটা ওই অ্যাক্স ক্যাচ করছে, পরশুটা ক্যাচ করছে, সেটা আর কি বুঝতেই পারছেন যে এটা খুব ফেমাস ঘটনা, যেহেতু পিনাকা ধনুকটা ভেঙে দিয়েছিল আর কি, হরধনু, যেটা সীতাকে বিয়ে করতে যাওয়ার সময় যেটা রাজা দশরথ আর কি চ্যালেঞ্জ হিসেবে রেখেছিল যে তুমি এই ধনুকটা যে মানে ধনুকটার মধ্যে পড়াতে পারবে, দড়িটা পড়াতে পারবে, সেই আর কি আমার মেয়েকে বিয়ে করো। তো ওটা যখন পড়াতে গেছিলো ভেঙে দিয়েছিল মাঝখান থেকে, তো যেহেতু ওটা আর কি শিবের ধনুক ছিল ভেঙে দিয়েছিল, তো তাই জন্য আর কি ওখানে পরশুরাম চলে এসেছিল। তো এটা দেখবেন রামানন্দ সাগরও নিজের মানে রামায়ণে দেখিয়েছিল আর কি। এখানে একটু অন্যরকমভাবে ইন্টারপ্রেট করছে যে ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওরা সব বিয়ে থা করার পরবর্তীতে যাচ্ছে, সেখানে আর কি ওটা হঠাৎ করে এক্সট্রা আসছে, রাম ক্যাচ করছে। তো এইখানে কিন্তু এই পার্টিকুলার সিনটাতে ডাবল রোলও থাকতে পারে, বিকজ পরশুরামও আপনারা প্রত্যেকেই জানেন আর কি
যে বিষ্ণুরই আর কি একটা অবতার এবং রামও তাই। তো ওখানে ওই সিনটাতে হয়তো রণবীর কাপুর আমরা দুটো দেখতে পাই, বা হয়তো পরশুরাম অন্য কেউ প্লে করলো, দেখা যাক সেটা কি হয়। বাট ওই যে অ্যাক্স ক্যাচিং সিনটা আছে ওটা আর কি পরশুরামের অ্যাক্স। যে রথে করে চলে যাচ্ছে, লোকে দাঁড়িয়ে রয়েছে, ওটা আপনারা বুঝতেই পারছেন যে অযোধ্যা ছেড়ে রামচন্দ্র চলে যাচ্ছেন, এবং সেখানে ওই গঙ্গা অব্দি আর কি ছাড়তে এসেছিল সবাই, অযোধ্যাবাসীরা চলেছিল, এবং তারপরে তারা যখন ঘুমিয়ে পড়েছিল রাত্রির বেলা আর কি প্রভু শ্রীরাম চলে গেছিল সীতা এবং লক্ষণকে নিয়ে, সেই ঘটনাটা আপনারা প্রত্যেকে জানেন। এটাও রামানন্দ সাগরের রামায়ণে দেখিয়েছে। আর এই যে একটা বড় করে চিতা জ্বলছে, এই শটটা আপনারা পরিষ্কার বুঝে গেছেন যে জটায়ু যখন বাঁচাবার চেষ্টা করেছে মাতা সীতাকে, তার পরবর্তীতে রাবণের হাতে মারা গেছে, তো সেখানে জটায়ুর সাথে তো দেখা হবে রাম লক্ষণের, এবং সেখানে তারপরে তাকে আর কি তার দাহ করে দেবে। তো সেইটার আর কি একটা শর্ট রয়েছে ওখানে। আমার মনে হয় এই পার্টটা যেখানে দেখুন এই গল্পের স্ট্রাকচারটা যেটা হবে, আমার মনে হচ্ছে যে একদিকে এই গল্পটা ঘটনার এই যুদ্ধটা থেকে শুরু হলো, মালি মল্লবনের যে যুদ্ধ হচ্ছে ইন্দ্রকে নিয়ে, তারপরে বিষ্ণু এসে কি ইন্টারভেন করছে, কি করছে, সুমালি কি প্ল্যান বানাচ্ছে, তো একদিকে রাবণ কিভাবে তৈরি হচ্ছে, এবং তারপরে রাবণ যখন বরদান চাইছে, ঠিক আছে, রাবণ কি চেয়েছিল আপনাদেরকে কালকে আমি বলছিলাম যে ও সবাই থেকে চেয়েছিল যে কেউ আমাকে মারতে পারবে না, রাক্ষসরা মারতে পারবে না, অন্য কোনো রাক্ষসরা, দেবতারা মারতে পারবে না। তো ওকে তখন ব্রহ্মা বলেছিল তুমি মানুষের কথা বললে না, তো বলে মানুষ তো এমনি উইক হয়, মানুষ আর আমাকে কি মারতে পারবে। তো তখন বিষ্ণু অবতার নিয়েছিল রাম হিসাবে। রাম হচ্ছে মানুষ, হিউম্যান ফর্ম আর কি, সব থেকে পুরুষোত্তম ফর্ম, ঠিক আছে, মানে হিউম্যানের বেস্ট ফর্ম আর কি। তো সেই জন্য সে মানুষ, তাই জন্য তার কিন্তু না ওরকম ছোটবেলার কোনো, যাকে আমরা বলি যে বালকাণ্ড, ঠিক আছে, কৃষ্ণ দেখবেন ছোটবেলায় প্রচুর আছে, কালিয়া নাগের মাথায় উঠে যাচ্ছে, এই করছে, কিন্তু এটা আর কি ছোটবেলা থেকে মানে খুব হিউম্যান ফর্ম আর কি, ঠিক আছে। পরবর্তীকালে রামচরিত মানুষ একটা ওরকম টাইপের পোর্ট্রেয়াল করেছে যেটা একটা সুপার হিরোইক, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওরকম নয়, বুঝতে পারলেন তো। তো সে খুব হিউম্যান ফর্ম আর কি। ওই জন্য এইবার দুজনেরই আর কি, মানে এইদিকে রাবণের কি কি ঘটনা ঘটছে, ওর বাড়িতে কি হচ্ছে কি ব্যাপার, এটা একটা দিকে প্যারালালি দেখাচ্ছে। এখনো তো রাবণের টিজারটা আসেনি, রামার যেরকম টিজার এলো সেরকম রাবণেরও টিজার আসবে, তো তার গল্পটা দেখতে পাবো। আর প্যারালালি রামের কি হচ্ছে, তার বিয়ে হচ্ছে, ছোটবেলাকার ওই 16 বছরের ঘটনা, তার পরবর্তীতে তার বিয়ে হচ্ছে, তারপরে তার পিছনে যে কনস্পিরেসি যেটা কৈকেয়ী করছে, মন্থরা কৈকেয়ী মিলে সেখান থেকে তাকে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে, দণ্ডকারণ্যতে পৌঁছাচ্ছে, সেখানে যা যা হচ্ছে, শূর্পণখার সাথে যে ফেস অফ, এবং ফাইনালি কিডন্যাপ করে সীতাকে নিয়ে চলে যাচ্ছে রাবণ। এবং ফাইনালি যেখানে আমার মনে হয় পার্ট 1টা শেষ হবে, সেটা হচ্ছে লর্ড হনুমান এসে দেখা করবে আর কি। তো ওইখানেই আর কি একটা শটেই শেষ করবে, যে রামের সাথে এসে এবার মানে হনুমান দেখা করলো আর কি, এইখানেই শেষ হবে বলে মনে হচ্ছে আমার পার্ট 1টা। আর আরেকটা দেখবেন শর্ট আছে টিজারের মধ্যে, যে নৌকো করে যাচ্ছে রণবীর কাপুর, ওইদিকে ভিতরে সাই পল্লবী এরা রয়েছে, মানে রাম লক্ষণ সীতা যাচ্ছে নৌকো করে, এবং সেখানে রাম বলে গোটা টিজারটার মধ্যে কোনো ডায়লগ নেই, খালি একটাই ডায়লগ আছে রাম বলে। ওটা বেসিক্যালি রাজা দশরথ আর কি। রাজা দশরথ একটা অভিশাপ পেয়েছিল, ঠিক আছে, আপনার প্রত্যেকে জানেন শোভন কুমারকে সে মেরে ফেলেছিল। তো সেই শোভন কুমারের মা বাবা বলেছিল যে আমাদের ছেলে আমাদেরকে কাঁধে করে নিয়ে, অন্ধ বাবা মাকে নিয়ে ঘোরে, তাকে তুমি মেরে ফেললে, তো তুমিও যখন আর কি তুমি যখন মারা যাবে, তোমার ছেলে থাকবে না তোমার সামনে, ঠিক আছে, তোমার মুখে জল দেওয়ার জন্য। তো আমরা যে যন্ত্রণাটা এখন ফিল করছি, ইউ উইল ফিল দ্য সেম। তো সেই অভিশাপটা রাজা দশরথের ছিল। তো রাজা দশরথ কিন্তু ওই যে রামকে মানে বনবাসে পাঠিয়ে দিয়েছিল, সেটার পরে না খুব প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, খালি মানে ওটা নিয়ে ভাবতো, দুঃখ পেত, কষ্ট পেত, সেই করতে করতে শরীর খারাপ হয়ে গেছে। তো যখন লাস্ট সে শুয়েছিল, তো তখন সে খালি রামের নাম নিচ্ছিল আর কি। তো সেই জন্য আর কি ওই যে রামটা ভেসে যাচ্ছে, ওটা কিন্তু রাজা দশরথ বলছে। মানে এখানে অ্যাকচুয়ালি ইমোশনাল এবং ড্রামাটিক যে সিনগুলো আছে, যেখানে রাজা দশরথ মাথায় আর কি মুকুটটা বসাচ্ছে, এবং তারপরে ও রাজা দশরথের কাছে হাত জোর করে বেরিয়ে যাচ্ছে, সেই ইমোশনাল বিটসগুলো কিন্তু অ্যাকচুয়ালি টিজারের মধ্যে বেটার ওয়ার্ক করেছে। অ্যাকশন বিট ইত্যাদি যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো জায়গাগুলো নিয়ে একটু বেশি ক্রিটিসিজম আছে, এবং যেভাবে দৈত্য দানবদেরকে দেখিয়েছে, মানে রাক্ষসদেরকে দেখিয়েছে, সেগুলো নিয়ে ক্রিটিসিজম আছে, যেটা নিয়ে লোকে কথাবার্তাও বলছে, সবাই বলেছে। মানে আমি ভেবেছিলাম প্রথমে যে আমি বলছি, বাকিরা হয়তো আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে, তারপর দেখলাম যে না, সবাই সেম জিনিসই বলছে আর কি। তো একটা পোলারাইজ রিয়াকশন দেখতে পাওয়া যাচ্ছে টিজারটাকে নিয়ে। এই ছিল টিজার ব্রেকডাউন। টিজারের ব্যাপারে কথা বললাম, এখানে যে রাক্ষসদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের ব্যাক স্টোরি সম্পর্কেও কথা বললাম, যতটা পসিবল একটা ভিডিওর মধ্যে কথা বলা। এছাড়া আরও প্রচুর, যখন রামায়ণ রিলিজ করবে তখন সেই ক্লোজ টু দ্যাট আমরা অনেক ভিডিওস বানাবো, সেখানে এগুলো নিয়ে অবশ্যই কথাবার্তা বলবো, এবং তখন আরও কথাবার্তা হবে, আরও পরবর্তীকালে টিজার এলে তখন সেগুলো নিয়ে কথা হবে। আপনারা ওই দুটো ভিডিও চেক আউট করে দেখুন, তাহলে বিদ্যুৎ জীবার ব্যাপারে ডিটেলস, শূর্পণখার ব্যাপারে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন, এবং তার সাথে রাবণের যে পূর্বপুরুষরা, তাদের ব্যাপারেও জানতে পেরে যাবেন আর কি। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।